বাংলাদেশের পররাষ্ট্রনীতি 180 ডিগ্রি ঘুরে গেছে। দর্শক, বিএনপির আশা ভরসা সব ব্যর্থ এবং আনন্দে ভাসছে জামাত। কারণ জামাতের পররাষ্ট্রনীতি এখন বিএনপি কায়েম করছে। এই খুশিটা কেমন খুশি, একটা উদাহরণ দিই। জামাত অতীতে কখনো ক্ষমতা আসতে পারেনি, কিন্তু জামাতের কিছু স্বপ্ন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে ইসলামী ব্যাংক রাষ্ট্রীয়ভাবে কায়েম হওয়া। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশের যে সফলতা, এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে, বাংলাদেশের তো সব সেরা প্রাইভেট ব্যাংক সব দিক থেকে। এবং ইসলামী ব্যাংক যে লাভজনক একটা ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষকে যেভাবে ইসলামী ব্যাংকের প্রতি জামাত শিবির আকৃষ্ট করতে পেরেছে, তার ফলে অন্যান্য ব্যাংক খাত বা সবাই পুরো রাষ্ট্র আকর্ষণ ফিল করেছে যে না, ইসলামী ব্যাংকিং সিস্টেম নিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, এটা একটা ব্যবসা, হালাল ব্যবসা। এই ব্যবসা আপনি করতে পারেন, হালালেই বরকত, হারামে বরকত না। তো তাতে দেখা গেল যে রাষ্ট্রও দেখলো যে না, তাদেরও ভালো। কারণ ঠিক মতো যদি বৈধ চ্যানেলে রেমিটেন্স আসে বা এই ইসলামী ব্যাংক তাদের লাভের টাকা দিয়ে ইসলামী ব্যাংক ট্রাস্ট করেছে, সেই ট্রাস্ট হসপিটাল করে, এই করে সেই করে, এবং সরকারি বিভিন্ন ফান্ডে কিন্তু ইসলামী ব্যাংক টাকা দিত। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ডে হিউজ অ্যামাউন্টের টাকা দিত, এবং সরকার চাইলে বিপদে পড়লে এই বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক থেকে ধার নিত। হাসিনা সরকারও ধার নিত। সরকার কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয়, তো ইসলামী ব্যাংক থেকে একটা বিশাল অ্যামাউন্টের ঋণ নিতে পারত। অতএব সরকারও দেখেছে না, ইসলামী ব্যাংক এটা তো ভালো। আর অন্যান্য ব্যাংকের মালিকরা বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারাও দেখেছে যে মানুষের আকর্ষণ ইসলামী ব্যাংকের প্রতি। জামাত এদেশে আলেম ওলামা বোঝাতে পেরেছে সুদের মধ্যে বরকত নাই, সুদ বর্জন করতে হবে, আবার ব্যাংকিং সিস্টেম এটাও অনিবার্য। অতএব ইসলামী ব্যাংকই সমাধান। যার ফলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে প্রায় সবগুলো ব্যাংক, প্রায় সবগুলো, একদম সব না, তারা তাদের ব্যাংকে ইসলামী ব্যাংক উইন্ডো চালু করেছে এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আলাদা আইনও করে দিয়েছে। তো জামাত ক্ষমতা আসেনি, কিন্তু জামাতের একটা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হয়ে গিয়েছে ইসলামী ব্যাংকের বিষয়ে। জামাত ক্ষমতা আসলে হয়তো এটাই করতো, যে ইসলামী ব্যাংকের জন্য জামাত ক্ষমতা আসলে একদম পুরো ব্যাংক ব্যবস্থা ইসলামিক করে দিত না। ইসলামী ব্যাংকের প্রচার প্রসারে ভূমিকা পালন করতো এবং ইসলামী ব্যাংকের জন্য আলাদা আইন থাকতো, এবং ইসলামী ব্যাংকিং ব্যবসা যদি কেউ করতে চায় তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকতো। জাস্ট এতটুকু, সেটা কিন্তু হয়ে গেছে। জামাত যে চাইতে বেশি কিছু করতে পারতো আমি সেটা মনে করি না, কিন্তু জামাত যেটা করতে চেয়েছে সেটা হয়ে গেছে। ঠিক তদ্রূপ জামাত যে ধরনের ফরেন পলিসি চেয়েছে, পররাষ্ট্রনীতি চেয়েছে নির্বাচনের আগে, এবং জামাত যেটা চাওয়ার কারণে শেষ পর্যন্ত ক্ষমতা আসতে পারেনি, সেটা এখন কায়েম হচ্ছে বিএনপির মাধ্যমে। জামাত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই তাবেদারি চুক্তি করতো তাহলে জামাতই ক্ষমতা আসতো, কারণ বাংলাদেশে জামাত জোয়ার ছিল, বিএনপি জোয়ার ছিল না নির্বাচনের আগে। কিন্তু জামাত চেয়েছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের মূল সম্পর্ক থাকবে, মূল ডেভেলপমেন্ট পার্টনার হবে বা মূল কেবলা থাকবে বেইজিং, নট ওয়াশিংটন। এবং ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, কোনো লুতুপুতুর সম্পর্ক থাকবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না। এই জন্যে জামাতের স্ট্র্যাটেজি ছিল যে চীনের মাধ্যমে বাংলাদেশের স্ট্র্যাটেজি ব্যালেন্স করতে হবে। এই জন্য চীনের সাথে জামাতের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এবং পাকিস্তানের সাথেও সম্পর্ক থাকবে, তুরস্কের সাথেও সম্পর্ক থাকবে। আমরা চীনের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে বিভিন্ন চুক্তি করব, এমনকি স্ট্র্যাটেজিক চুক্তি করব, আর ভারতের সাথেও করব। কিন্তু একদম ভারতের সাথে জিজ্ঞেস না করে বেইজিং যাওয়া যাবে না, বিএনপি যেটা করেছিল বা আওয়ামী লীগ যেটা করেছিল। কখনো হাসিনা চীন গেলে আগে দিল্লি যেতেন, তারপরে চীন যেতেন। এগুলো জামাতের চিন্তা দর্শন বা জামাতের ফরেন পলিসি ছিল না। এবং যুক্তরাষ্ট্র বলবে যে চীনের সাথে কোনো স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট করা যাবে না, জামাত করবে না। জামাতের ফরেন পলিসি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। জামাতের ফরেন পলিসি ছিল এভাবে যে ভারতকে সাইজ করার জন্য বাংলাদেশে চীন এবং পাকিস্তানের প্রেজেন্স লাগবে, তবে ভারতের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের মর্যাদার ভিত্তিতে, লুতুপুতু বা স্বামী স্ত্রী না। আর যুক্তরাষ্ট্রের ফাঁদে আমরা পড়বো না, তবে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। ফরেন পলিসিতে বিএনপির যে ফরেন পলিসি ছিল তার চাইতে আওয়ামী লীগের ফরেন পলিসির সাথে জামাতের মিল ছিল বেশি, শুধু ভারত প্রশ্নটা বাদ দিল। এমনকি পাকিস্তানের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল চমৎকার এবং মারাত্মক, কিন্তু চীনকে একটু ডিমিন করে চলত। ভারত যা চাইতো, ভারত ছিল আনকন্ডিশনাল। এই প্রশ্নটা বাদ দিলে
যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সম্পর্ক রক্ষা করতে চাইতো, কিন্তু যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে আওয়ামী লীগ রাজি ছিল না। যে যুক্তরাষ্ট্র যা বলবে সেটা তা না, আওয়ামী লীগ এই ক্ষেত্রে জামাতের সাথে তাদের মিল ছিল। এক এক দেশের ফরেন পলিসি বুঝেছে। আর বিএনপির ফরেন পলিসি কি, এটা একটু বুঝাই তাহলে। বিএনপির ফরেন পলিসি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আমাদের ক্ষমতা এনে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে ক্ষমতা এসেছে, অতএব যুক্তরাষ্ট্র যা বলবে সেটা। আর ভারতের সাথে চুক্তি হয়েছে, ভারত যা বলবে সেটা। কিন্তু দেখা গেছে বিএনপির এই সেট নষ্ট হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার পর সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। আর আরো বেশি এলোমেলো হয়েছে ইরান যুদ্ধে অযাচিত ইনভেস্টমেন্ট করে যুক্তরাষ্ট্র কার্যত অনেকটা খয়রাতি হয়ে গেছে। টাকা পয়সা নাই, বাংলাদেশের জন্য কিছুই করতে পারছে না। আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে বাজেট করার মতো বাজেট সাপোর্টারি লোন টোন কিছুই পাচ্ছে না। তো সব মিলিয়ে বাংলাদেশকে যদি বাঁচতে হয়, এখন ভারত তো এক পয়সা দিয়ে হেল্প করতে পারছে না, আমেরিকা দিতে পারছে না, এখন বাংলাদেশকে চীনের দিকে দৌড়াতে হচ্ছে। আবার বিরোধী দলের মাধ্যমে জাপানের সাথেও একটা সম্পর্ক, যদি জাপান চীন এটা কন্ট্রাডিক্টরি, বাট জাপান বা এই ধরনের যারা টাকা দেয়, যারা পয়সা দিতে পারে, ভারত কিন্তু পয়সা দিতে পারে না। এমনকি আপনি ইউকের সাথে সম্পর্ক রাখবেন, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের সাথে, তারা কিন্তু পয়সা দিতে পারে না বা দেয় না। বাংলাদেশকে পয়সা অতীতে দিয়েছে আমেরিকা এবং দিতে পারে চীন, জাপান অতীতে দিয়েছে। এই জন্য যেহেতু আমেরিকা এখন আর দিতে পারে না, বিএনপির এখন প্যারাডাইম শিফট হয়েছে, এই পররাষ্ট্রনীতি এই যে পরিবর্তন হয়েছে, এখন চীনের দিকে ঝুঁকছে। শুধু চীনের দিকে না, দেখেন আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং মাদক চোরাচালান রোধে বা এরকম কয়েকটা চুক্তি করে গেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এটা বাংলাদেশের ফরেন পলিসির একটা প্যারাডাইম শিফট। এটা ভারতকে একটা বার্তা যে দেখো, ভেরি সিম্পল, যে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আসতে পারে কিংবা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে পারে, কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে ইটস নট নর্মাল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি বাংলাদেশ? স্বরাষ্ট্রমন্ত্রী তো হোম অ্যাফেয়ার্স, তিনি ফরেন অ্যাফেয়ার্স নিয়ে ডিল করবেন। মানে এই অস্বাভাবিক কাণ্ড ঘটেছে। এটা হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি যে 180 ডিগ্রি ঘুরে গেছে তার প্রমাণ। এর মানে বর্ডার ইস্যুতে ভারত যে অযাচিতভাবে ডিস্টার্ব করছে, এগুলো কন্টেইন করা বা এগুলোর একটা পাল্টা রেজিস্ট্যান্স হিসেবে, ডেটারেন্স হিসেবে পাকিস্তানকে ডেকে আনছে বাংলাদেশ সরকার। শুধু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন তা না, পাকিস্তান জামাত ইসলামীর নেতৃবৃন্দ বাংলাদেশে এসছেন এবং শিবির নেতৃবৃন্দের সাথে দেখা করছেন, মহিলা জামাত নেতৃবৃন্দের সাথে দেখা করছেন, মত বিনিময় করছেন এবং এটা মিডিয়াগুলোতে ফলো করে প্রচার হচ্ছে। এর মানে বিএনপি সরকার বা বিরোধী দল এরা সবাই পাকিস্তানের সাথে ইন্টারাকশনটা ব্যাপকভাবে দেখানোর চেষ্টা করে ভারতকে একটা বার্তা দিচ্ছে।